তারা সেখানে বলছে মুজিববাদ মুর্দাবাদ। এটা মুজিবের বাড়িতে দাঁড়িয়ে গোপালগঞ্জে মাটি দাঁড়িয়ে মুর্দাবাদ করবে, আর তাদেরকে যে মুর্দাবাদ করে দেওয়া হয় নাই, এটাই তো তাদের ভাগ্য, চরম ভাগ্য। এবং আমি গোপালগঞ্জবাসীকে কিছু অভিনন্দন জানাই। আওয়ামী লীগ তো আত্মহত্যা করে নাই। আওয়ামী লীগ, আমি বলেছি, স্পষ্ট ভাষা বলেছি, শেখ হাসিনা পলায়ন করে নাই। শেষ বিমান বাহিনী হেলিকপ্টার ডেকে এনে সশস্ত্র বাহিনীর প্রহরায় সে হেলিকপ্টারে করে বাংলাদেশ থেকে ভারতে স্থানান্তর হয়েছে। এই স্থানান্তর শব্দটি সম্প্রতি আপনারা গত 16 তারিখে ব্যবহার করেছেন। এনসিপির নেতৃবৃন্দ দেখে আপনারা সেনাবাহিনীর এপিসিতে করে তাদেরকে খুলনায় স্থানান্তর করেছেন। এখানে তো অনেকে বলছে পালিয়ে গেছে, কথাটা তো আসছে না। পালিয়ে গেছে কথাটা তো আসছে না, তারা স্থানান্তর করেছেন। তাহলে শেখ হাসিনা পেলেও তো কথাটা স্থানান্তর, সেটা তো স্থানান্তর করেছেন হেলিকপ্টারে করে, বিমান বাহিনী হেলিকপ্টারে করে আপনাকে দিল্লিতে স্থানান্তর করেছেন। স্থানান্তর করেছেন, আবার ফিরে আসবে। কিন্তু 16ই জুলাই অনুভূত এবং অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে। যদিও ঘটনার জন্য প্রাথমিকভাবে আওয়ামী লীগ নিজে দায়ী, কারণ আওয়ামী লীগের উচিত হয় নাই এই পরিস্থিতিতে, যাদের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হলো যে তারা পরামর্শ সহিষ্ণু না, তারা অন্যকে কথা বলতে দেয় না, সভা করতে দেয় না। গত 15 বছর বিএনপি কে সহ কোন রাজনৈতিক দলগুলোকেই তাদের অনুমতির বাইরে কোনো সভা করতে দেয় নাই। এই একটা অপবাদ নিয়েই কিন্তু সাবেক প্রয়াত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করতে হয়েছে বা ক্ষমতা থেকে চলে যেতে হয়েছে। তাহলে এখন গোপালগঞ্জে একটা জনসভা ডেকেছে, যেই ডাকুক, সেটা বাধা দেওয়ার কি আছে? এই বাধা দেওয়াটা ঠিক হয় নাই। এখন এই ছেলেরা এই ক্ষোভটাকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করতে পারে নাই। যেমন তারা বলেছে গোপালগঞ্জে তারা আবার আসবে, এর বদলা তারা নিবে। তারা সেখানে বলছে মুজিববাদ মুর্দাবাদ। এটা মুজিবের বাড়িতে দাঁড়িয়ে গোপালগঞ্জে মাটি দাঁড়িয়ে মুর্দাবাদ করবে, আর তাদেরকে যে মুর্দাবাদ করে দেওয়া হয় নাই, এটাই তো তাদের ভাগ্য, চরম ভাগ্য। এবং আমি গোপালগঞ্জবাসীকে কিছু অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। প্রাথমিকভাবে আওয়ামী লীগকে যেমন দোষারোপ করছি, তারা কাজ ঠিক করে নাই, একইভাবে বা তার ডাবল সুরে বলছি গোপালগঞ্জের বাসী বাংলাদেশের জনগণের ইজ্জত রেখেছে, সম্মান রেখেছে, এই দেশের বিপ্লবী মানুষের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। বাংলাদেশের মাটিতে বসে একটা জেলাবাসীকে থ্রেট করা হবে, জেলার মানুষকে দেখে নেওয়া হবে, তাদেরকে সবাই আওয়ামী লীগ বিএনপি বানিয়ে আওয়ামী লীগ বানিয়ে ফেলবে, এটা মেনে নেয় না যা গোপালগঞ্জবাসী, যেটা আমি তাদের অভিনন্দন জানাই, তারা সঠিক কাজটি করেছে। এবং তারা যে ধৈর্য ধরে তাদেরকে যে শেষ করে দেয় না, এটাও আল্লাহকে শুকরিয়া, আরো বড় কিছু হয়ে যেতে পারতো। তবে গোপালগঞ্জবাসী যে কাজটা করেছে অভিনন্দনযোগ্য, এবং কাজটি ভালো করেছে বলে আজকে লাগাতার হরতাল হচ্ছে। আগুন জ্বলছে, আগুন হয়তো সারা বাংলাদেশে ছড়ায় যেতে পারে। সমস্ত বক্তব্য দেওয়া হয়েছে, বক্তব্য গ্রহণযোগ্য নয়। এনসিপির ছেলেরা এটা রাজনৈতিক সুলভ আচরণ করে নাই। তারা কিন্তু মঞ্চে দাঁড়িয়ে আহ্বান জানাতে পারতো গোপালগঞ্জবাসীর কাছে যে আমি আসছি, আমরা আসছি আপনাদের কাছে, আমরা জানি এটা শেখ হাসিনার জন্মভূমি, আমরা জানি এটা জাতির পিতা না বলেন শেখ মুজিবুর রহমানের জন্মভূমি, আপনাদের কাছে বিচার নিয়ে এই কথাটা বললে কিন্তু জন উত্তেজিত হতো না, জনগণের মধ্যে রাগ দেখা হতো না। আমি তো মনে করি আওয়ামী লীগের জন্য যে উপকারটা করে দিয়েছেন, এনসিপি যে উস্কানিমূলক বক্তব্য দিয়ে যে করেছে, এটা আওয়ামী লীগ বোধহয় আরো 20 বছর আন্দোলন করতে পারতো না, যে স্টার্টটা করে দিয়েছে, যে শুরুটা করে দিয়েছে। তবে আমি ব্যক্তিগত মনে করি পুরো ঘটনার জন্য একজন ব্যক্তি দায়ী। শুনতে খারাপ লাগতে পারে, একটি মাত্র ব্যক্তি দায়ী, সেদিন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ওনার চরম ব্যর্থতা, সিদ্ধান্তহীনতা এবং জনগণকে সঠিক পথে পরিচালিত করার ব্যর্থতার কারণে এই ঘটনাটা ঘটেছে। উনি স্পষ্ট করে, উনি জানা উচিত ছিল গোপালগঞ্জে কি ঘটতে পারে। যদি বলেন আমি জানতাম না, তাহলে এটা ওনারই ব্যর্থতা, উনি কেন জানলেন না। আর উনি যদি জেনে থাকেন, তাহলে এই ছাত্রদেরকে কেন নিরাপত্তা না দিয়ে, নিরাপত্তা নিশ্চিত না করে সেখানে পাঠিয়ে দিলেন। যদি আজকে কারো কিছু যদি আঘাত হইতো, যদি একটা ছেলে মারা যেত, আজকে বাংলাদেশটা কিভাবে সামলাতেন আপনি? আজকে নাহিদ, হাসনাত, সার্জিস, আক্তার বা এদের যে কোনো একটা মেয়ে বা ছেলের গায়ে যদি হাত পড়তো, বা তারা যদি আহত বা নিহত হইতো, তাহলে আজকে বাংলাদেশটাকে আপনি কিভাবে সামলাতেন? তাহলে আপনি বাংলাদেশটাকে চরম বিশৃঙ্খল অবস্থায় সৃষ্টি করার জন্য নিয়ে যাচ্ছেন। এই ব্যর্থতার দায় দায়িত্ব কি ডক্টর ইউনূস সাহেবের বর্তায় না? সেনাবাহিনী হলো আমাদের একটি চৌকস বাহিনী, যাকে রাখা হয়েছে জীবন দিয়ে হলেও দেশ, জাতি এবং জনগণের রক্ষা করবে। সে আত্মরক্ষা গুলি করে না, সে রক্ষা গুলি করে তার আইন প্রয়োগ করার জন্য। হত্যা করে যারাই আইন প্রয়োগ করতে বাধা দেয়, তাদের হত্যা কোনো অনিয়ম না। আর আরেকটি কথা আমি এখানে মনে করে দিই সবাইকে, সেনাবাহিনী সবাই মনে করেছে গুলি করার অধিকার, সেনাবাহিনী অস্ত্র আছে, বন্দুক আছে, কামান আছে, মিসাইল আছে, কিন্তু গুলি করার ক্ষমতা নাই, ছোড়ার ক্ষমতা নাই। ছোড়ার ক্ষমতা সরকারের। যুদ্ধ ঘোষণা না হওয়া পর্যন্ত তারা গুলি করতে পারে না, সরকারকে দেওয়া আছে। এবং সরকার কে? সরকার নিজেরও যুদ্ধ ঘোষণা করার ক্ষমতা নাই, যুদ্ধ ঘোষণার ক্ষমতা দেওয়া আছে সংসদকে। আপনি সংসদ যুদ্ধ ঘোষণা করবে, সেইটা প্রকাশ করবে ক্যাবিনেট, এবং প্রধানমন্ত্রী নিজে যুদ্ধ ঘোষণা করতে পারেন না, ক্ষমতা দেওয়া হয় নাই। কাজে এখানে টিউনোর অধীনে কিন্তু সেনাবাহিনীর ন্যস্ত করা হয়েছে। এই জন্য ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া দরকার পড়েছে, যাতে টিউনো যখন যেটা বলবে
তারা ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রয়োগ করে সেই দায়িত্ব পালন করতে পারে। এবং যদি টিওনো পর্যায়ে না বড় জেলা পর্যায়ে হয় তাহলে সেটা ডিসি কে দায়িত্ব দেওয়া হয়েছে। তাহলে এখানে গুলি করতে হলে টিওনোর কে সাহায্য করার একটা আবেদন লাগবে। টিওনো বলতে হবে সেনাবাহিনীকে যে আমার এখানে আইন শৃঙ্খলা রক্ষা করেন, এখানে এই এলাকায় মানুষ উচ্ছৃঙ্খল হয়ে গেছে তাকে করেন।